তো আমরা আজকে যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে মূলধন বাজেটিং, মূলধন বরাদ্দকরণ। তো মূলধন বাজেটিং এর আগের ক্লাসে আমি আপনাদের প্রত্যেকটা সূত্র দেখিয়ে দিয়েছিলাম। তো মূলধন বাজেটিং এর অঙ্ক করতে হলে অবশ্যই আমাদের চারটা ওয়ার্কিং করতে হবে। তো ধাপ বাই ধাপ ওয়ার্কিং গুলো আমি দেখিয়েছিলাম, তারপর আমি একটু আবারও প্রথম থেকে দেখাচ্ছি। দেখেন, আমাদের ওয়ার্কিং অনে বের করতে হবে টোটাল কস্ট। টোটাল কস্ট কিভাবে বের করব? যে কোনো একটা পণ্য ক্রয়ের সঙ্গে যত প্রকার আনুষঙ্গিক খরচ থাকবে সব খরচ যোগ করলে আমরা পাবো টোটাল কস্ট। এরপর আমাদের বের করতে হবে এনসিও, নেট ক্যাশ আউটলে। এটা বের করার সূত্র হচ্ছে টোটাল কস্ট প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল। এরপর এখানে একটা তথ্য দেওয়া আছে, দেখেন যে 0 বছর দিয়ে যে টাকা দেওয়া থাকবে সেটাই হচ্ছে এনসিওর মান। তারপর করতে হবে 3 নাম্বার ওয়ার্কিং। 3 নাম্বার ওয়ার্কিং এ হচ্ছে ডেপ্রিসিয়েশন বের করতে হবে। তো ডেপ্রিসিয়েশন বের করার একটা সূত্র দেওয়া আছে, দেখেন টোটাল কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ভাগ লাইফ টাইম। তো আমরা 4 নাম্বার ওয়ার্কিং এ আসবো। আমাদের তিনটা ওয়ার্কিং অ্যাজ ইউজুয়াল সকলেই করতে পারবে, কোনো সমস্যা হবে না। কিন্তু 4 নাম্বার ওয়ার্কিং এ এসে একটু প্রসেস বেশি, তো এখানে এসে সকলে একটু আর কি পেঁচিয়ে ফেলে বা কঠিন মনে হয়। তো 4 নাম্বার ওয়ার্কিং এর ক্ষেত্রে আমাদের এই টেবিলটা একটু মনে রাখতে হবে, যেটা আমি বলছিলাম যে আপনার টেবিলের যে কয়টা ছক হবে বা যে কয়টা কলাম হবে সেই কলামের প্রথমে আসবে সব সময় ইয়ার। এরপর অঙ্কে যেটা দেওয়া থাকবে সিএফবিটি, অঙ্কে যদি সিএফবিটি দেওয়া থাকে তাহলে তারপরে সিএফবিটি আসবে। তারপরে সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে পাওয়া যায় ইবিটি। ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে পাওয়া যায় ইএটি। ইএটির সাথে আবারও ডেপ্রিসিয়েশন যোগ করলে পাওয়া যায় সিএপিটি। আর এই সিএপিটি কে প্রথম বছরটার সাথে দ্বিতীয়টা বছর যোগ, তারপর যোগ করলে যে ফলটা আসবে তার সাথে তৃতীয় বছর যোগ, এভাবে করলে যেটা পাওয়া যায় সেটার নাম হচ্ছে সিসিএপিটি। তো এটা করার পর আমাদের সবসময় তো আর অঙ্কে সিএপিটি দেওয়া থাকবে না। এখানে ইবিটি দেওয়া থাকতে পারে, ইএটি দেওয়া না। থাকতে পারে। এই তিনটা জিনিস থেকে আমাদের এই সিএফবিটি নির্ণয় করতে হয়। ঠিক আছে? তো যখন সিএফবিটি দেওয়া থাকবে তখন এই প্রসেসে আমাদের এগোয়ে কি নির্ণয় করতে হবে, সিএফবিটি অথবা সিসিএফবিটি। এখন কথা হচ্ছে, যদি সিএফবিটি না থেকে অঙ্কে ইবিটি দেওয়া থাকে, অঙ্কে সিএফবিটি দেওয়া নাই, দেওয়া আছে কি ইবিটি, তাহলে প্রথম কলামে কি হবে ইয়ার, দ্বিতীয় কলামে অঙ্কে যে তথ্য দেওয়া আছে সেটা ইবিটি। এরপরে ইবিটি থেকে কি বাদ দিতে হয়, ট্যাক্স। তো তার আগে তৃতীয় নাম্বার কলামে সবসময় আমরা ডেপ্রিসিয়েশন দিব। এই তিনটা কলাম একটু আপনাদের মনে রাখতে হবে। প্রথম কলামে ইয়ার, দ্বিতীয় কলামে অঙ্কে যা থাকবে তাই। একটু আগে যেটা দেখলাম ওখানে ছিল সিএফবিটি, এবার যেটা দেখতেছি ওখানে আছে ইবিটি। এরপর তৃতীয় নাম্বার কলামে সবসময় ডেপ্রিসিয়েশন বলবে। এই তিনটা কলাম আপনাকে একটু মনে রাখতে হবে। তারপর ইবিটি থেকে কি বাদ দিতে হবে, ট্যাক্স। ট্যাক্স বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে ইএটি। তারপর ডেপ্রিসিয়েশন যোগ করব, যোগ করলে সিএপিটি। এটা গেল হচ্ছে ইবিটি থেকে সিএপিটি নির্ণয়। এখন ইবিটি না থেকে যদি ইএটি থাকে তখন আমরা কি করব? তো ইএটি যখন থাকবে তখন আমরা প্রথমেই ইয়ার নামে একটা ঘর দিব। তারপরে অঙ্কে কি দেওয়া আছে ইএটি, ইএটির নামে একটা ঘর দিব। তারপরে আর কোনটা থাকবে ডেপ্রিসিয়েশন। এই তিনটা ঘর দেওয়ার পরে ইএটির সঙ্গে আমরা কি যোগ করব, ডেপ্রিসিয়েশন যোগ করব। যোগ করলে সিএপিটির টাকা পাবো। আর সিএপিটি টাকাকে ক্রমান্বয়ে যোগ করলে সিসিএপিটির টাকা পাবো। এই ছিল আমাদের টেবিল। এই তিনটা তথ্য থেকে আমাদের সাধারণত সিএপিটি নির্ণয় করতে হয়। তারপরেও আমরা দেখবো যে এই তথ্যগুলোর পাশাপাশি আর কি কি তথ্য আমাদের অঙ্কে থাকতে পারে। তো এখানে কিছু নোট রয়েছে, দেখেন কোনটা সিএপিটির টাকা, কোনটা ইবিটির টাকা, তারপর কোনটা হচ্ছে ইএটির টাকা, সেগুলো আমাদের দেখতে হবে। ঠিক আছে? হুম। তো প্রথমে দেখেন এখানে দেওয়া আছে সিএফবিটি চেনার নিয়ম। সিএফবিটির পূর্ণরূপ হচ্ছে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, সরি, বিফোর ট্যাক্স। ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, ক্যাশ সেভ, এস্টিমেটেড ক্যাশ ফ্লো, তারপরে গ্রস ক্যাশ ফ্লো, এনপিবিটি। যদি এই তথ্যগুলো দেওয়া থাকে তাহলে অবশ্যই সেটা কি হবে, সিএফবিটির টাকা। আর এখানে একটা কথা মনে রাখতে হবে যে ট্যাক্স রেটের মান কিন্তু এখানে থাকতে হবে, অর্থাৎ ট্যাক্স রেট নামে একটা রেট থাকতে হবে। এরপর চলে আসবো আমরা, যদি অঙ্কে কখনোই সিএফবিটি টাকা দেওয়া আছে এবং এখানে দেখতেছি যে আমরা দেওয়া নেই, ট্যাক্স রেট দেওয়া নেই, তাহলে সেটা সিএফবিটি ধরতে পারবো না, সেটাকে ধরতে হবে সিএফবিটির এই টাকা। ক্লাসটা হয়ে গেছে না? গতদিন তো এই স্লাইড গুলো হ্যাঁ, এটা হয়েছে। আমি নোটগুলা বুঝিয়ে তারপর অঙ্কে যাব। এবার সিএফবিটি থেকে সিএফবিটি বা সিসিএফবিটি নির্ণয় করতে হলে নিম্ন একটা টেবিল ব্যবহার করতে হবে। এগুলো তো আমি এখানে দেখালাম।
তো আমরা এখন এখান থেকে সরাসরি অঙ্কে যাওয়ার চেষ্টা করব। তার আগে ইবিটি চেনার নিয়ম, আর্নিং বিফোর ট্যাক্স অথবা ইনকাম ট্যাক্স থাকবে, আর এখানে ট্যাক্স রেট অবশ্যই থাকতে হবে, তাহলে অবশ্যই সেটা হবে ইবিটির টাকা। এরপর এখানে যদি ট্যাক্স রেট না থাকে তাহলে সেই টাকাটা হবে ইএটির টাকা। তারপর ইবিটি থেকে সিএবিটি নির্ণয়, এটা আমি এর আগের ক্লাসে দেখিয়েছিলাম। এরপর ইএটি চেনার নিয়ম, ইএটির পুনরূপ হচ্ছে আর্নিং আফটার ট্যাক্স অথবা নিট ইনকাম থাকতে হবে, এখানে ট্যাক্সের থাকতে পারে নাও থাকতে পারে। এবার ইএটি থেকে সিএবিটি নির্ণয় করতে হলে আমাদের এই টেবিলটা ব্যবহার করতে হবে, এটা আমি আগের ক্লাসে দেখিয়েছিলাম। আচ্ছা, সিএবিটি চেনার নিয়ম হচ্ছে কি, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, এখানে ট্যাক্স থাকতেও পারে নাও থাকতে পারে। এছাড়া সিএফবিটি চেনার নিয়মগুলো থাকলে যদি ট্যাক্স না থাকে তবে সিএফবিটির টাকা হবে। আচ্ছা, এইবার এই নোটগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো একটু ফলো করবেন। আমি যেটা যেটা বলি একটু বোঝার চেষ্টা করবেন। এখানে বলছে কি, অঙ্কে পিবিপি না বের করতে হলে সিসিএফবিটি বের করতে হবে না। একটু আগে অনেক সময়, আচ্ছা একটু ওয়েট করেন। আচ্ছা, আমরা পরবর্তী নোটে চলে যাব। তো অঙ্কে ডিপিপিপি বের করতে হলে তিনটি কলাম বেশি করতে হবে। তো আমরা এখানে কলাম সংখ্যা যেটা নির্ধারণ করে আসছে ওটা হচ্ছে তখন বেসিক ভাইয়া কলাম, ওই কলামগুলো তো হবেই, পাশাপাশি আপনার আরো তিনটা কলাম বেশি করতে হবে। এবার সেই তিনটা কলামের নাম হবে কি, প্রথমটার নাম হবে পিভি ফ্যাক্টর, দ্বিতীয়টার নাম হবে পিভি অফ সিএফএটি এবং তৃতীয়টার নাম হবে পিভি অফ সিসিএফএটি। এর পরবর্তী নোট হচ্ছে, অঙ্কে যদি এনপিভি বের করতে বলে তখন আমাকে দুইটা কলাম বেশি করতে হবে, অর্থাৎ এর আগে যে বেসিক কলাম গুলো আমরা দেখে আসছি সেটা তো করবোই, তার পাশাপাশি আরো দুইটা কলাম বেশি করতে হবে। একটা কলামের নাম হবে পিভি ফ্যাক্টর আর একটা কলামের নাম হবে পিভি অফ সিএফএটি। এরপর অঙ্কে যদি আই আর আর ইন্টারনাল রেট অফ রিটার্ন বের করতে বলে তাহলে চারটি কলাম বেশি করতে হবে। তো প্রথম কলামের নাম হবে পিভি ফ্যাক্টর, দ্বিতীয় কলামের নাম হবে পিভি অফ সিএফএটি, তৃতীয় কলামের নাম হবে পিভি ফ্যাক্টর এবং চতুর্থ কলামের নাম হবে পিভি অফ সিএফএটি। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে অঙ্কে যদি এই তিনটা জিনিসে আমাকে একই রিকোয়ারমেন্টে করতে বলে, অর্থাৎ ডিপিপিবি বের করতে বলছে, এনপিভি বের করতে বলছে, আই আর আর বের করতে বলছে, তাহলে আমরা কলাম সংখ্যা বেসিক কলামের পাশাপাশি কয়টা কলাম বেশি অতিরিক্ত করব? এখানে দেখেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আর হচ্ছে চারটা, নয়টা, নাকি এখান থেকে আমরা কম বেশি করতে পারবো মিল দেখে দেখে, বলতে পারবেন? সাইডটা করবো পিবি ফ্যাক্টর পিবি অফ সিএফএটি আচ্ছা, পিবি এখানে আমি একটু ফ্যাক্টর। দেখাই, দেখেন ডিপিপিপির পিভি ফ্যাক্টর আছে আর এখানে পিভি অফ সিএভিটি আছে, আবার এনপিভির পিভি ফ্যাক্টর আছে, পিভি অফ সিএভিটি আছে, তাহলে এইখানেও যা এইখানেও তাই। তাহলে এখানে একটা কলাম করলে হয়ে যাচ্ছে না, পিভি ফ্যাক্টরের জন্য একটা কলাম, পিভি অফ সিএভিটির জন্য একটা কলাম। আবার দেখেন এই একই জিনিস আইআরআর এর ক্ষেত্রেও আছে, পিভি ফ্যাক্টর পিভি অফ সিএভিটি, অর্থাৎ এই তিনটা পিভি ফ্যাক্টরের জন্য একটা কলাম, পিভি অফ সিএভিটির জন্য আর একটা কলাম। আর এই পিভি ফ্যাক্টর আর পিভি অফ সিএভিটি আলাদা একটা জিনিস। তো আমরা এখান থেকে দেখতে পেলাম যে ছয়টার মধ্যে আমাদের কয়টা করলে হচ্ছে দুইটা কলাম, যেহেতু এই ছয়টায় টোটালটা মিল আছে প্রথমে। এরপর ডিপিপির জন্য একটা বেশি করতে হবে, তার মানে তিনটা, আর এইখান থেকে আর দুইটা, পাঁচটা। যদি কখনো আমাদের বেসিক কলামের পাশাপাশি এই রিকোয়ারমেন্ট গুলা বের করতে বললে তাহলে আমরা এভাবে কলাম সংখ্যা বের করে নিব। মিলন ভাই কিছু বলবেন? হ্যাঁ, আশরাফুল স্যার রেকর্ডিং স্টপ করেন। আচ্ছা, তাহলে আমরা যেটা এখান থেকে শিখতে পেলাম যে
আমরা বেসিক যে কলাম গুলা করবো তার পাশাপাশি যদি কখনো এই রিকোয়ারমেন্ট গুলা থাকে তাহলে অবশ্যই আমরা নিয়ম অনুযায়ী সব সংখ্যা বৃদ্ধি করে নিব, অর্থাৎ কলাম সংখ্যা বৃদ্ধি করে নিব। তো আমরা অঙ্কের মধ্যে গেলে বিষয়টা ক্লিয়ারলি ব্যবহার করতে পারবো। আচ্ছা দেখেন এখানে প্রথমে আমরা বের করব হচ্ছে পিবিপি। প্রথমে বের করব হচ্ছে পিবিপি, পে ব্যাক পিরিয়ড। তো যদি সিএপিটি সমান হয় তখন পে ব্যাক পিরিয়ড আমরা বের করব কিভাবে? পে ব্যাকের সূত্র হবে পিবিপি ইকুয়াল টু এনসিও ডিভাইডেড এভারেজ সিএপিটি। তারপর যদি সিএপিটি অসমান হয় তখন পিবিপি সূত্র হবে পিবিপি ইকুয়াল টু এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড ডি। আর পিবিআর পে ব্যাক রিকোরাল, আর এখানে আছে আপনার এটা বের করতে হয় কিভাবে? অনডিভাইডেড পে ব্যাক পিরিয়ড ইন্টু 100 দিয়ে। এরপর ইন্ডেক্স অফ সারপ্লাস ক্যাশ ফ্লো আইসি, আইএসসিএফ, এটা বের করতে হবে কিভাবে? এসসিএফ ডিভাইডেড এনসিও ইন্টু 100। এরপর আমরা বের করব সারপ্লাস প্রফিট। সারপ্লাস প্রফিট বের করার সূত্র হচ্ছে টোটাল সিএপিটি মাইনাস এনসিও। তারপরে বের করব সারপ্লাস ক্যাশ ফ্লো, টোটাল সিএবিটি মাইনাস এনসিও প্লাস স্যালভেজ ভ্যালু, সারপ্লাস লাইফ, টোটাল লাইফ মাইনাস পিভিপি। তো তার পরবর্তী অংশ হচ্ছে ডিপিপিপি বের করার সূত্র। তো ডিপিপিপি আমরা কিভাবে বের করব? ডিপিপিপি বের করার সূত্র হচ্ছে পিভিপি বের করার যে সূত্রটা ছিল সিএবিটি অসমান হলে একই সূত্র এখানে আমরা ইউজ করব, এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড ডি। এরপরে এক্ষেত্রে সিএপিটির পিভি বের করে কিউমুলেটিভ করার পর সূত্র প্রয়োগ করতে হবে, অর্থাৎ ডিপিপিবি বের করতে হলে আমাদের তিনটা কলাম বৃদ্ধি করতে হবে, সেটার কথা বলতেছে যে সিসিএপিটি বের করতে হবে। সিএপিটি বের করার পর সেটা কিউমুলেটিভ ক্রমযোজিত করে সিসিএপিটি বের করে তারপরে সূত্র প্রয়োগ করতে হবে, এবং শেষের বছরের সাথে ওয়ার্কিং ক্যাপিটাল এবং স্যালভেজ ভ্যালু যোগ করতে হবে। এটা একটু মনে রাখবেন, আমরা অঙ্ক যখন করব তখন দেখতে পারবেন। এরপর আরওআই রিটার্ন অন ইনভেস্টমেন্ট বের করতে হবে কিভাবে? এভারেজ ইএটি ডিভাইডেড এনসিও ইন্টু 100 এর মাধ্যমে। এরপর আমরা বের করব এ আর আর, এভারেজ রেট অফ রিটার্ন। এটা বের করার সূত্র হচ্ছে এ ডবল আর, অর্থাৎ এভারেজ রেট অফ রিটার্ন ইন্টু ইকুয়াল টু এভারেজ ইএটি ডিভাইডেড এভারেজ এনসিও ইন্টু 100। এরপর আমরা বের করব এভারেজ এনসিও। এখানে দেখেন এই সূত্রের একটা অংশ এভারেজ এনসিও, সেটা আমাদের বের করে নিতে হবে কিভাবে? ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস স্যালভেজ ভ্যালু প্লাস টোটাল কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ভাগ 2, এটার মাধ্যমে। তো এখানে সিএবিটি সমান হলে এনপিভি, এনপিভি এর সূত্র হবে কি? যদি সিএবিটি অসমান হয় তখন সূত্র হবে সিএবিটি ডিভাইডেড অন প্লাস আর পাওয়ার এন, পাওয়ার অন প্লাস সিএবিটি ডিভাইডেড অন প্লাস পাওয়ার 2। এভাবে করে যত বছরে সিএবিটি দেওয়া থাকবে সেগুলা করে এখানে লাস্টের বছরের সঙ্গে এসে কি করতে হবে? সিএবিটি প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস স্যালভেজ ভ্যালু ভাগ অন প্লাস আর পাওয়ার তততম বছর মাইনাস এনসিও। এটা দিলে আমরা এনপিভি বের করতে পারবো। এরপর যদি এনপিভি বের করতে বলে এবং অঙ্কে যদি পিভি ফ্যাক্টর থাকে তখন এনপিভি বের করার সূত্র হবে টিপিভি মাইনাস এনসিও। আর সার্টেনলি ইকুইভ্যালেন্ট থাকলে আমাদের এখানে সূত্র হবে রিস্কলেস ক্যাশ ফ্লো ডিভাইডেড রিস্কলি ক্যাশ ফ্লো। এখানে দেখেন আরেকটা দেওয়া আছে সিএবিটি সমান হলে এনপিভি নির্ণয়ের সূত্র হচ্ছে এভারেজ সিএবিটি ডিভাইডেড আর ইন্টু অন মাইনাস অন ডিভাইডেড অন প্লাস আর পাওয়ার এন প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল সালভেজ ভ্যালু ডিভাইডেড অন প্লাস আর পাওয়ার এন মাইনাস এনসিও। পিআই প্রফিটাবিলিটি ইন্ডেক্সের সূত্র হচ্ছে টোটাল টোটাল পিবি ডিভাইডেড এনসিও ইন্টু 100। এরপর এনপিআই নিট প্রফিটাবিলিটি ইন্ডেক্সের সূত্র হচ্ছে এনপিভি ডিভাইডেড এনসিও ইন্টু 100। এরপর আমরা বের করব আইআরআর, ইন্টারনাল রেট অফ রিটার্ন। এটার সূত্র হবে কি? এল প্লাস এনপিভিএল ডিভাইডেড এনপিভিএল মাইনাস এনপিভিএইচ ইন্টু এইচ মাইনাস এল মাল্টিপল আইআরআর। এটা আমাদের প্রয়োজন হয় না, তারপরে একটু সূত্রটা আমরা দেখে রাখলাম সিবিডি ডিভাইডেড অন প্লাস আইআরআর পাওয়ার 0 প্লাস সিবিডি ডিভাইডেড অন প্লাস আইআরআর পাওয়ার অন। তারপরে মডিফাইড আইআরআর, এটা বের করার সূত্র হচ্ছে পিভি অফ অল সিবিডি ডিভাইডেড এনসিও। ভাইয়া এই সূত্রগুলা কি সব হচ্ছে ওই একটা অঙ্ক করতে এই সব পর্যায়ক্রমে আর কি না না করা না, লাগবে? আপনার তাহলে একটা অঙ্কে সবকিছু থাকবে না। এখান থেকে সব থেকে বেশি আসবে যেগুলো, সেগুলো হচ্ছে আপনার এনপিভি বের করতে হবে, আইআরআর বের করতে হবে, পিভিপি বের করতে হবে। এই কিছু কিছু সূত্র আছে আপনার ঘুরে ফিরে বেশি আসবে, ঠিক আছে? সবকিছু লাগবে না, আমরা অঙ্ক শুরু করি তাহলে বুঝতে পারবেন, ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা। তো এখানে দেখেন
তো এখানে একটা অঙ্ক আমরা দেখতে পাচ্ছি, কস্ট অফ ইকুইপমেন্ট টাকা 5 লক্ষ, এক্সপেক্টেড লাইফ 5 ইয়ার্স। তো আমরা একটা ইকুইপমেন্ট যন্ত্রপাতি ক্রয় করব, তার পিছনে আমাদের ব্যয় হবে হচ্ছে 5 লক্ষ টাকা এবং এটার প্রত্যাশিত জীবনকাল হচ্ছে 5 বছর। সেলভেজ ভ্যালু এট দ্য এন্ড অফ লাইফ, এটা আয়ুষ্কাল শেষে এখান থেকে ভগ্নাবশেষ মূল্য পাওয়া যাবে 5 লক্ষ টাকা। অ্যানুয়াল সিএফবিটি টাকা 1,80,000, কর্পোরেট ট্যাক্স রেট 40%। তো আমি আপনাদের বলেছিলাম যে অঙ্কে আমাদের তিনটা তথ্য দেওয়া থাকতে পারে, সিএফবিটি দেওয়া থাকতে পারে, ইবিটি দেওয়া থাকতে পারে, ইএটি দেওয়া থাকতে পারে। এগুলা থেকে আমাদের সিএফএটি নির্ণয় করতে হয়, তাই না? তো আবার অনেক সময় আছে কি সিএফএটিও দেওয়া আছে, সেই ক্ষেত্রে তো আর আমাদের ওয়ার্কিং এর ক্ষেত্রে কোনো প্যারা নেই। তো এখন আমরা জানি যে ক্যাপিটাল বাজেটিং এর অঙ্ক করতে হলে আমাকে অবশ্যই 4টা ওয়ার্কিং করতে হবে। তো এখানে আমাদের কি ক্যালকুলেট করতে বলছে দেখেন, পিবিপি, পিবিপি এবং এআরআর। তো এই পিবিপি এবং এআরআর এর জন্য কি আমরা কোনো ছক সংখ্যা বৃদ্ধি করব? বেসিক যে ছকটা আমরা শিখছিলাম সেই ছকের পাশাপাশি আর কোনো ছক কি আমরা বৃদ্ধি করব? আমরা ছক সংখ্যা তখনই বৃদ্ধি করব যখন অঙ্কে পিবিপি বের করতে বলবে, তারপরে আপনার হচ্ছে এনপিবি, ডিপিপিপি, আইআরআর। আর পিবিপি অবশ্যই এখানে সিএফবিটির টাকা বা সিএফবিটির টাকা অসমান হতে হবে তখন। তো আমরা একটু দেখি, তারপরে বুঝতে পারতেছি। এখান থেকে দেখেন, তো আমরা জানি ক্যাপিটাল বাজেটিং এর অঙ্ক করতে হলে অবশ্যই 4টা ওয়ার্কিং করতে হবে। তো 4টা ওয়ার্কিং এর মধ্যে প্রথম ওয়ার্কিং ছিল টোটাল কস্ট নির্ণয়। এখানে ইকুইপমেন্টটা ক্রয় করতে যে তার 5 লক্ষ টাকা ব্যতীত আর কোনো আনুষঙ্গিক ব্যয় কি হয়েছে? না। হয় নাই, তাহলে টোটাল কস্ট হচ্ছে 5 লক্ষ টাকা। এরপর দ্বিতীয় ওয়ার্কিং ছিল হচ্ছে এনসিও নির্ণয়। এনসিও নির্ণয় সূত্র কি ছিল? টোটাল কস্ট প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল। তো এখানে টোটাল কস্ট আছে, ওয়ার্কিং ক্যাপিটাল নাম লিখে কোনো তথ্য কি দেওয়া আছে? না। না। দেওয়া নেই, তার মানে টোটাল কস্ট যাওয়া এনসিও তাই। এরপর তৃতীয় নাম্বার ওয়ার্কিং ছিল হচ্ছে ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন। তো ডেপ্রিসিয়েশন নির্ণয়ের তো একটা সূত্র আমরা দেখে আসছিলাম, টোটাল কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু বা লাইফ টাইম। এখানে টোটাল কস্ট আমরা দেখতে পেয়েছি 5 লক্ষ টাকা, সেলভেজ ভ্যালু এখানে দেওয়া আছে 50,000 টাকা, লাইফ টাইম আছে 5 বছর। এটা দিয়ে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করলে পেলাম 90,000 টাকা। এবার 4 নাম্বার ওয়ার্কিং আমাদের যেটা বের করতে হবে সিএফএটি। তো সিএফএটি আমরা নির্ণয় করব, অঙ্কে কি তথ্য দেওয়া আছে? সিএফবিটি। সিএফবিটি। সিএফবিটি থেকে সিএফএটি নির্ণয়ের যে ধাপগুলো আমাদের ছিল সেই ধাপগুলো মেনটেন করে আমরা এখানে এগোবো। ডিপ্রিসিয়েশন বাদ যাবে এরপরে, কিন্তু নাই। আচ্ছা, এখানে দেখেন, যেহেতু সিএফবিটি 1 টাকায় দেওয়া আছে, তাহলে 5 বছরের জন্য ওই 1 টাকায়, তার মানে আমরা বলতে পারি সিএফবিটির মান সমান। হ্যাঁ। তাহলে সিএফবিটির টাকা যদি সমান হয়, সিএফএটির টাকাও কি সমান বের হবে। এবার এখানে দেখেন, প্রথমে দেওয়া আছে কি, আমি বলছিলাম অঙ্কে প্রথমে সব সময় দেওয়া থাকবে ইয়ার। এই কলাম আমরা যখন করব তখন সিএফবিটি নির্ণয়ের ক্ষেত্রে যে কলামটা করবো সবসময় দেওয়া থাকবে ইয়ারটা প্রথম কলামে। এরপরে অঙ্কে যে তথ্য দেওয়া আছে সেটা, অঙ্কে কি দেওয়া আছে? সিএফবিটি, এই জন্য 2 নম্বর কলামে সিএফবিটি। আর 3 নম্বর কলামে সবসময় ডেপ্রিসিয়েশন। এই তিনটা কলাম দেখতে হবে একটু, এইভাবে আমাদের মনে রাখতে হবে যে প্রথম কলামে ইয়ার, দ্বিতীয় কলামে অঙ্কে যা দেওয়া আছে তাই, এবং তৃতীয় কলামে ডেপ্রিসিয়েশন। এরপর আমরা সিএফবিটি থেকে যখন সিএফবিটি নির্ণয় করব তখন দেখেন, সিএফবিটি থেকে যদি আমরা ডেপ্রিসিয়েশন বাদ দেই তাহলে কি পাই? ইবিটি। ওই যে আমরা একটা টেবিল দেখে আসছিলাম, সেই টেবিল অনুযায়ী এখানে দেখেন করেছি। সিএফবিটি আছে 2 নম্বর কলামে, ডেপ্রিসিয়েশন আছে 3 নম্বর কলামে। তাহলে 2 থেকে 3 বাদ দিলে কি পাওয়া যাবে? ইবিটি। অর্থাৎ সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে পাওয়া যাবে ইবিটি। এই জন্য 4 নম্বর কলাম ইকুয়াল টু 2 - 3। এরপর ট্যাক্স, ইবিটি থেকে ট্যাক্স বাদ দিতে হয়, তাহলে ট্যাক্স কাটতে হয় কার উপরে? ইবিটির উপরে, তাই তো? হুম। ট্যাক্স কাটতে হয় কার উপর বলেন তো? ট্যাক্স কাটতে হয় ইবিটির উপর। ইবিটির উপরে। তাহলে ইবিটির আছে কত নাম্বার কলামে? 4 নম্বর কলামে। 4 নম্বর তো কলামে। 4 নম্বর কলাম ইন্টু ট্যাক্স রেট, অঙ্কে একটা ট্যাক্স রেট দেওয়া ছিল সেটা হচ্ছে 40%। চল্লিশ তো ট্যাক্স পার্সেন্ট আমরা কিভাবে পেলাম? ইবিটির সঙ্গে ট্যাক্স রেট গুণ করে। তাহলে 5 = 4 ইন্টু ট্যাক্স রেট। এরপর ইএটি, ইএটি কিভাবে পাওয়া যায়? ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে। তাহলে ইবিটি আছে কত নাম্বার কলাম? 4 নম্বর কলাম। আর ট্যাক্স আছে কয় নাম্বার কলাম? 5 নম্বর কলাম। তাহলে পাঁচ 4 থেকে নম্বর 5 বাদ দিলে 6 নম্বর কলাম পাবো আমরা, নাকি? হুম। জি। আচ্ছা, ইএটি পাবো কিভাবে? ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে, এই জন্য 4 - 5। এরপর সিএপিটি আমরা পাবো কিভাবে? ইএটির সঙ্গে ডেপ্রিসিয়েশন যোগ করলে। তাহলে ইএটি আছে 6 নম্বর কলামে আর ডেপ্রিসিয়েশন আছে 3 নম্বর কলামে, এই জন্য 6 + 3 দিলে আমরা পাবো সিএপিটি। এটা কি বুঝতে পারছেন?
হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এবার দেখেন আমাদের তারপর যেহেতু সিএফ। সিএফবিটির জন্য 1 টাকাই দেওয়া আছে আর এই অঙ্কের মেয়াদ হচ্ছে 5 বছর, সেহেতু এটা হচ্ছে সমান টাকা, অর্থাৎ প্রতি বছরের টাকা হবে সমান। এই জন্য একটা কলামই করা হয়েছে, রো করা হয়েছে যে 1 থেকে 5 বছর বছরের করে দেওয়া হয়েছে। এবার সিএফবিটির টাকা যেহেতু একটাই, প্রতি বছরের সমান, এই জন্য 1 থেকে 5 বছর পর্যন্ত 1,80,000 টাকাই আসবে। আর ডেপ্রিসিয়েশন আমরা সরল রৈখিক পদ্ধতিতে বের করছি। সরল রৈখিক পদ্ধতিতে প্রথম বছরে যে অবচয় হয় প্রত্যেক বছরে সমান টাকা অবচয় হতে থাকে। এবার ইবিটি আমরা কিভাবে বের করলাম, এই 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম অর্থাৎ সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিয়েছি, 1,80,000 থেকে 90,000 বাদ দিলে থাকবে 90,000। এরপর ট্যাক্স আমরা কিভাবে বের করেছি, এই ইবিটির উপরে অর্থাৎ এই 90,000 টাকার উপরে 40% কাটছি, কাটলে আসছে 36,000 টাকা। এরপর আমরা ইএটি কিভাবে নির্ণয় করেছি, ইবিটি থেকে ট্যাক্স বাদ দিয়ে, তাহলে ইবিটি আছে কত, 90,000, এর থেকে আমরা বাদ দিয়েছি 36,000, বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে 54,000। এরপর আমরা সিএবিটি কিভাবে নির্ণয় করেছি, ইএটির সঙ্গে ডেপ্রিসিয়েশন যোগ করে, এখানে ডেপ্রিসিয়েশন আসছে 90,000 আর ইএটি আছে 54,000, এই দুটো যোগ করেছি, যোগ করলে আসছে 1,40,000। দেখেন সিএবিটি নির্ণয় করা বুঝতে পারছেন কিনা? ভাই এটা আরেকবার একটু বলেন। আরেকবার বলতে হবে তাই? হুম। এখানে দেখেন সিএফবিটি দেওয়া আছে 1,80,000 টাকা, সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিতে হয়, দিলে পাওয়া যায় কি, ইবিটি। এই জন্য 1,80,000 থেকে 90,000 টাকা বাদ বাদ দিয়ে পেয়েছি আমরা কত, 90,000 টাকা। অর্থাৎ এই যে এখানে সব লেখা আছে, আমরা কি করব না করব সব এদের মধ্যে লেখা আছে, ঠিক আছে। এবার ইবিটি থেকে আমরা কি বাদ দিব, ট্যাক্স। তো ট্যাক্স বাদ দিতে হলে ট্যাক্স তো টাকায় আগে বের করতে হবে, ট্যাক্সের রেট দেওয়া আছে আমাকে 40%, কিন্তু টাকা দেওয়া নেই। ট্যাক্স কার উপর কাটতে হয়, ইবিটির উপরে। ইবিটি আছে 90,000, এর উপর কাটবো 40%, কাটলে আসবে 36,000। তাহলে ইবিটি থেকে কি বাদ দিব, ট্যাক্স। বাদ দিলে কি পাবো, ইএটি। কত টাকা, 54,000 টাকা, অর্থাৎ 90 থেকে 36 বাদ দিলে 54,000 টাকা। এবার সিএবিটি পাবো কিভাবে, ইএটির সঙ্গে ডেপ্রিসিয়েশন যোগ করে। তাহলে ইএটি আছে 54,000 আর ডেপ্রিসিয়েশন আছে 90,000, এই দুটো যোগ করলাম, যোগ করলে যেটা পেলাম সেটা হচ্ছে 1,40,000। এটাই হচ্ছে আমাদের সিএবিটি। বুঝছেন? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এবার আমাদের অঙ্কে তো পিবিবি বের করতে বলছে, তাহলে আমরা কেন একটা ধরো এখানে বৃদ্ধি করি নাই বলেন তো, সিসিএবিটি কেন নির্ণয় করি না এখানে, বলতে পারেন? কারণ পিবিবি চাইছে। দুশো পিবিবি এখানে চাইছে না। সিএবিটির মান সমান আছে, এই কারণে সিসিএবিটি নির্ণয় করতে হয় না। যদি সিএবিটির মান অসমান থাকে তখন সিসিএবিটি নির্ণয় করতে হয়, এই জন্য আমরা একটা ঘর এখানে বৃদ্ধি করিনি। এরপর আমরা দেখেন প্রথম রিকোয়ারমেন্টে দেখতে পেয়েছিলাম পিভিপি নির্ণয় করতে বলছিল। তো পিভিপি নির্ণয় সূত্র হচ্ছে পিভিপি ইকুয়াল টু এনসিও ডিভাইডেড এভারেজ সিএবিটি। কেন এই সূত্র হবে, কারণ আমাদের সিএবিটির মান হচ্ছে সমান, যদি অসমান হতো সেক্ষেত্রে আমাদের সূত্র আসতে হচ্ছে এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড ডি। তো এখানে এই সূত্রটা আমরা ইউজ করছি। এবার এনসিওর টাকা কিন্তু আমরা দেখে আসছি আমাদের 2 নম্বর ওয়ার্কিং এ, সেটা ছিল হচ্ছে 5 লক্ষ টাকা। আর এভারেজ সিএবিটি, এভারেজ সিএবিটি কয় টাকা আছে এখানে, এভারেজ বলতে কি বোঝায়, গড় বোঝায় না? হ্যাঁ। 1,44,000 টাকা। এইটাই কিন্তু এভারেজ, কারণ এটা হচ্ছে 1 থেকে 5তম বছর পর্যন্ত যে টাকাটা, সেই টাকাটা গড়ই হচ্ছে এটা। অর্থাৎ এটা কিভাবে মনে করেন, প্রতি বছর আমার কত টাকা আসছে, 1,44,000 টাকা, তাহলে এই 1,44,000 টাকাকে আমি 5 দিয়ে গুণ করলাম, গুণ করলে আমি টোটাল টাকা পেলাম। আর গড় করতে হয় কিভাবে, যতটা আইটেম থাকে সেটা যোগ করে সেই আইটেম সংখ্যা দ্বারা ভাগ করতে হয়। তাহলে এখানে 5 বছর আছে, 5 বছরে যে টাকাগুলা, প্রত্যেক বছরে টাকা আছে আপনার 1,44,000, এটাকে গুণ দিলাম 5 দিয়ে, 5 দিলে যে টাকা পাবো সেটা হচ্ছে আমাদের টোটাল টাকা। গুণ দিয়ে আবার সেই টাকাকে ভাগ করতে হবে 5 দিয়ে, তাহলে সেই 5 দিয়ে ভাগ করলে এই 1,40,000 টাকায় আসবে। ওই আচ্ছা, টাকাটারে তাহলে একবার। আমরা এখানে মান বসালাম, মান বসালে যেটা আসলো সেটা হচ্ছে 3.47 ইয়ার্স। পিবিপি হচ্ছে পে ব্যাক পিরিয়ড, আপনার বিনিয়োগকৃত অর্থ কত সময়ের মধ্যে ফেরত আসবে, 3.47 ইয়ার্স। বুঝছেন? হ্যাঁ ভাই। আচ্ছা, এবার দ্বিতীয় রিকোয়ারমেন্ট আমাদের ছিল হচ্ছে এ আর আর নির্ণয় করা, অর্থাৎ এভারেজ রেট অফ রিটার্ন। তো এভারেজ রেট অফ রিটার্নের সূত্র হচ্ছে কি, এ আর আর ইকুয়াল টু এভারেজ ইএটি ডিভাইডেড এভারেজ এনসিও ইন্টু 100। এভারেজ ইএটি, এখানে তো ইএটির একটা টাকা দেওয়া আছে 54,000, এটাই কি এভারেজ নাকি এটাই 1 বছরের টাকা বলেন তো? 1 বছরের হ্যাঁ, পাঁচ দিবে। আবার এটাই এভারেজ কিভাবে দেখেন, আমরা ধরে নিলাম এখানে 1 বছরের টাকা, ঠিক আছে, এটা 1 বছরের টাকা। তো আমরা যদি গড় করি সেক্ষেত্রে কি আসবে, 54,000 কে আমাদের 5 দ্বারা ভাগ। 5 দ্বারা গুণ করতে হবে।
5 দ্বারা গুণ করলে যে টাকা পাবো সেটাকে আবার 5 দ্বারা ভাগ করতে হবে, করলে এই 54,000 টাকায় আসবে। ঠিক আছে, তাহলে মানে এটাই হচ্ছে আমাদের এভারেজ ইএটির টাকা। তো এখানে আমরা এর জন্য লিখেছি, দেখেন এভারেজ এটি ইকুয়াল টু 54,000 টাকা। আর এভারেজ এনসিও কিন্তু আমাদের অঙ্কে কোথাও দেওয়া নেই, শুধু এনসিওটা দেওয়া আছে। তো এভারেজ এনসিও বের করার একটা সূত্র আমরা একটু আগে দেখেছি, যে ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস সেলভেজ ভ্যালু প্লাস টোটাল কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ভাগ 2। ওয়ার্কিং ক্যাপিটাল অঙ্কে কোথাও নেই, এই জন্য 0। সেলভেজ ভ্যালু 50,000 টাকা ছিল, টোটাল কস্ট 5 লক্ষ টাকা, তার থেকে 50,000 টাকা সেলভেজ ভ্যালু বাদ বাদ। আর এখানে হচ্ছে আপনার আহ ভাগ দিব 2 দিয়ে। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, করলে পাবো হচ্ছে 2,75,000 টাকা। এটা হচ্ছে আমাদের এভারেজ এনসিও। এভারেজ এনসিওর মানটা আমরা এখানে দিয়েছি, দিয়ে ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটা হচ্ছে 19.64%। ক্লিয়ার? হুম। হ্যাঁ। আচ্ছা, এর পরবর্তী অঙ্কে দেখেন বলছে কি, ক্যাশ ফ্লো অফ মিসেল কোম্পানি লিমিটেড আর অ্যাজ ফলো। এখানে ক্যাশ ফ্লোর পরিমাণ দেওয়া আছে যে 0 বছর দিয়ে 0 on 2 ইয়ার, এটা হচ্ছে ইয়ার। আর সিএফএটি, এই সিএফএটি তো আমরা বের করলে অনেক কষ্ট করে, 4 নম্বর আর কি, তাই না? এখন সেই সিএফএটি দেওয়া আছে, তাহলে কি আমাদের কষ্ট করার কোনো প্রয়োজন আছে? না। নেই। আচ্ছা, এরপর আমাদের কি নির্ণয় করতে বলছে, ক্যালকুলেশন অফ নিট প্রেজেন্ট ভ্যালু, এনপিভি। তাহলে এনপিভি নির্ণয় 3টা সূত্র আমরা দেখছি, একটা হচ্ছে সিএফএটি সমান হলে এক ধরনের সূত্র, সিএফএটি অসমান হলে আরেক ধরনের সূত্র, আর যদি অঙ্কে কখনো পিভি ফ্যাক্টরের মান দেওয়া থাকে তাহলে আরেক ধরনের সূত্র। এইখানে দেখেন সিএফএটি এর মান 0 বছর দিয়ে যে টাকাটা দেওয়া আছে, আমরা একটু আগে দেখে আসছি না, অঙ্কে 0 বছর দিয়ে যে টাকা দেওয়া থাকবে সেটা কার মান হবে? এনসিওর মান। তাহলে 0 বছরের যে টাকা আছে সেটা হচ্ছে এনসিওর টাকা, এটা আমরা ধরবো না। এবার বছর আছে প্রথমটা, এখানে প্রথম বছরে সিএপিটি আছে 40,000, আর দ্বিতীয় বছরে সিএপিটি আছে -40,000। তাহলে সিএপিটি কি সমান হয়েছে নাকি অসমান? অসমান, একটা প্লাসের মান একটা মাইনাসের মান। অসমান। তাহলে এনপিভি নির্ণয়ের ক্ষেত্রে সিএপিটি অসমান হলে যে সূত্র হতো সেটা এখানে আমরা প্রয়োগ করব। তো এনপিভি ইকুয়াল টু সিএপিটি ডিভাইডেড 1 + r পাওয়ার n প্লাস সিএপিটি। যেহেতু আমাদের অঙ্কের মেয়াদ 2 বছর, এই জন্য লাস্টের বছরের সঙ্গে ওয়ার্কিং ক্যাপিটাল স্যালভেজ ভ্যালু যোগ করতে হবে। তো সিএপিটি প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস স্যালভেজ ভ্যালু ডিভাইডেড 1 + r পাওয়ার 2 মাইনাস এনসিও। এবার এখানে দেখেন সিএপিটি প্রথম বছরে আছে 40,000, এখানে 40,000 দিয়েছি, ডিভাইডেড 1 + r। আর এর মান আমরা এখানে দেখতে পাচ্ছি কিনা দেখে নিই, নেই। আর এর কোনো মান দেওয়া আছে কিনা। হ্যাঁ, ক্যালকুলেট দ্য নিট প্রেজেন্ট এনপিভি, অ্যাজিউম কস্ট অফ ক্যাপিটাল ইজ 15%। ধরো যে কস্ট অফ ক্যাপিটাল 15%, এটা হচ্ছে আর এর মান। তো আর এর মান দেওয়া আছে 15% পাওয়ার অন। এরপর আমরা সিএবিডি দ্বিতীয় বছরটা লিখলাম -40,000 প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল অঙ্কে কোথাও নেই, স্যালভেজ ভ্যালু অঙ্কে কোথাও নেই, এই জন্য 0 0 ডিভাইডেড 1 প্লাস আর এর মান হচ্ছে 0.15 পাওয়ার 2 মাইনাস এনসিও হচ্ছে কত, 20,000 টাকা, মাইনাস এনসিও 20,000 টাকা। ভাইয়া। আবার কখনো যেন এরকমটা করেন না কখনো, যে সূত্রের মাইনাস আর এনসিওর মাইনাস, মাইনাস মাইনাস প্লাস, এনসিও কিন্তু সবসময় মাইনাস হয়। ও, ঠিক আছে। ঠিক আছে, তো এইটা আমরা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করলে পেলাম এইটা। আর এটা ক্যালকুলেশন করলাম, করলে মাইনাস ফিগার আসবে, এই জন্য মাইনাস আর প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস এটা আসবে। আর এটা -20,000। তো এই টোটালটা যদি আমরা ক্যালকুলেট করি, তো ক্যালকুলেট করলে যেটা আসবে -15,463, এটা হচ্ছে এনপিভি। আচ্ছা। ঠিক আছে, আর আমাদের লিঙ্কের সময় বেশি নেই, যদি কেউ পারেন একটু আহ আর একটা লিঙ্ক দিবেন, কারণ আমি লিঙ্ক দিতে গেলে এখন আমাকে 10 মিনিট ওয়েট করতে হবে। কেউ পারবেন লিঙ্ক দিতে? লিঙ্ক আবার কেমনে দেয়? লিঙ্ক দিয়ে আমাকে হোস্ট বানাই দিবেন, ঠিক আছে? পারবেন তো রাকিব? সেখানে তো কোনোদিন। ভাইয়া আমাদের তো এরপরে আরো ক্লাস আছে মনে হয়। ও, আপনাদের ক্লাস আছে পরে? হ্যাঁ।